হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আইসিএসসি বোর্ড সিলেবাসের সিঁড়ি কবিতাটি নিয়ে আজকে আমি আলোচনায় এসেছি এবং সিঁড়ি কবিতাটি সারমর্ম এবং সেই সঙ্গে আমি কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। কিন্তু সবার প্রথমে আমি সিঁড়ি কবিতাটা একবার পড়ে নিই। কবিতার নাম হচ্ছে সিঁড়ি এবং কবি হলেন সুকান্ত ভট্টাচার্য। আমরা সিঁড়ি, তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও, তারপর ফিরেও তাকাও না পেছনের দিকে। তোমাদের পদধূলিধন্য আমাদের বুক, পদাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিদিন। তোমরাও তা জানো, তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত, ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে, আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্বোদ্ধত অত্যাচারী পদধ্বনি। তবু আমরা জানি, চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না আমাদের দেহে তোমাদের এই পদাঘাত। সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন। এই হচ্ছে কবিতা। তো কবিতাটির সারমর্মে যাওয়ার আগে প্রথমে কবি সম্পর্কে কিছু কথা আমি বলে নিই। কবি সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যে একটি অতি পরিচিত নাম। তিনি ছিলেন বাংলা সাহিত্যে মার্ক্সবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী এক তরুণ কবি। মাত্র 21 বছর বয়সে মারা যাওয়ার কিছুদিন পূর্বে তাঁর ছাড়পত্র নামক কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। রোগাক্রান্ত অবস্থায় তিনি যখন শয্যাশায়ী, অসুস্থ অবস্থায় তিনি নিজের ঘরের সিঁড়ি দেখে তিনি সমাজের শোষক শ্রেণী এবং শোষিতের প্রতীক বানিয়ে লিখলেন এই সিঁড়ি কবিতা। এবং তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে হলো ছাড়পত্র, মিঠে কড়া, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান ইত্যাদি। এবার আসি সিঁড়ি কবিতার সারমর্ম প্রসঙ্গে। সিঁড়ি একটি রূপকধর্মী কবিতা। এই কবিতায় আত্মকথনের মধ্য দিয়ে কবি সমাজের শোষিত, নিপীড়িত, বঞ্চিত, পীড়িত মানুষের প্রতিবাদকে তুলে ধরেছেন। অন্যদিকে যারা সিঁড়ি মারিয়ে যান তাদের মাধ্যমে কবি সমাজের ধনী শোষক শ্রেণীকে তুলে ধরেছেন। মানুষ ওপরে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করে, সিঁড়িকে মারিয়ে তবেই উপরে উঠতে হয়। তাই ওপরে ওঠার একমাত্র সহায় হলো এই সিঁড়ি। প্রতিদিন পথচারীদের পায়ের ধুলোয় ধূসরিত হয় সিঁড়ির বুক, ক্ষতবিক্ষত রক্তাক্ত হয় সিঁড়ির শরীর, অথচ কেউই তাদের দিকে একবারের জন্য ফিরেও তাকায় না। ঠিক একইভাবে সমাজের যে ধনী শোষক শ্রেণী, তাদের পদাঘাতে ক্ষতবিক্ষত হয় সমাজের নিচুতলার মানুষেরা। এই সমাজের ধনী শোষক শ্রেণী সমাজে তাদের ক্ষমতা প্রতিপত্তি বৃদ্ধির জন্য, নিজেদের সুপ্রতিষ্ঠিত করবার জন্য, এমনকি নিজেদের আত্মতুষ্টির জন্য তারা কিন্তু এই সমাজের নিচুতলার মানুষদেরকে দোলে পিষে মারিয়ে যেতেও কিন্তু দ্বিধা করে না। ঠিক যেমনভাবে মানুষ সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় পদাঘাতে সিঁড়ির শরীরকে যেভাবে ক্ষতবিক্ষত রক্তাক্ত করে এবং যন্ত্রণায় আঘাতে সিঁড়িকে যেমন বিদীর্ণ করে তোলে, সিঁড়িকে জর্জরিত করে তোলে, অনেকটা কিন্তু ঠিক সেরকমই মানুষের পদাঘাতে সিঁড়ির শরীরের সৃষ্টি হয় নানান ক্ষত। সমাজের উপরতলার যে সমস্ত মানুষ, অর্থাৎ ধনিক শ্রেণী, তারা নিজেরাও জানে না যে তাদের অত্যাচারের ভয়াবহতাটা কতখানি। এই সমাজের নিচুতলার মানুষেরা তারা প্রতিদিন ক্ষতবিক্ষত হয় এই সমাজের উপরতলার মানুষদের নিত্য নতুন শোষণ অত্যাচারে। সমাজের নিচুতলার মানুষেরা তারা প্রতিদিন রক্তাক্ত হয়, তাদের দেহ মন, তারা প্রতিদিন শোষিত হয়। সমাজের উপরতলার ধনী শোষক শ্রেণী তারা তাদের করা অত্যাচারগুলোকে মুছে ফেলতে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। তাই তারা সিঁড়ির ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীরকে সুন্দর রঙিন কার্পেট দিয়ে মুড়ে রাখতে চায়। লোকবলের ভয় দেখিয়ে এবং অর্থ কৌলিন্যের জেরে
তারা চেষ্টা করে তাদের করা অন্যায়গুলোকে মুছে ফেলতে, যাতে লোকচক্ষুর সামনে তাদের স্বচ্ছতার ইমেজটা বজায় থাকে এবং ভালো মানুষের মুখোশটা যাতে কোনো মতে খসে না পড়ে। সিঁড়ি অর্থাৎ সমাজের নিচুতলার মানুষেরা তারা আশাবাদী এবং তারা আশা করেন যে মানুষের অবস্থা সব দিন একই রকম হয় না, সময়ের চাকায় সুখ দুঃখ আবর্তিত হয়। তাই আজ যারা অর্থাৎ সমাজের উপরতলার ধনী শোষক শ্রেণী যারা সমাজের নিচুতলার মানুষদেরকে প্রতিদিন প্রতি মুহূর্তে তাদের শোষণ করছে এবং তাদের উপর অত্যাচারের প্রক্রিয়া অব্যাহত রেখেছে এবং ক্ষতবিক্ষত করছে, একদিন কিন্তু সময়ের চাকায় এই সমাজের উপরতলার মানুষদের পদস্খলন হবে এবং তারা সমাজের নিচুতলায় এসে পড়বে এবং সেদিন পৃথিবীর লোকের সামনে তাদের অত্যাচার এবং শোষণের কাহিনী উদ্ঘাটিত হবে এবং মানুষ সেদিন আসল সত্যটা জানতে পারবে এবং বুঝতে পারবে। এই কবিতায় কবি শাসক হুমায়ুনের কথা স্মরণ করিয়ে দিয়ে সমাজের অত্যাচারী শোষকদের তিনি সাবধান করে দিয়ে বলেছেন যে শাসক হুমায়ুনও কিন্তু এই সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে মারা যান। তাই আজ যারা গর্ভোদ্ধত হয়ে সমাজের নিচুতলার মানুষদের উপর তাদের শোষণ এবং অত্যাচারের প্রক্রিয়া অব্যাহত রেখেছে, তাদেরও কিন্তু একদিন এই শাসক হুমায়ুনের মতো পদস্খলন হবে এবং তারা সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে মাটিতে পড়বে তারা এবং সেদিনই তারা সমাজের নিচুতলার মানুষদের দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা এগুলো তারা উপলব্ধি করতে পারবে। তো এই হচ্ছে সিঁড়ি কবিতার সারমর্ম। এবার সিঁড়ি কবিতা থেকে যে সমস্ত কোশ্চেনগুলো বোর্ড এক্সামে আসে সেই সমস্ত গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন এবং তার সঙ্গে আমি অ্যান্সারও আমি এখানে আলোচনা করে দিচ্ছি। প্রথমে কবিতার প্রথমেই একটা লাইন আছে, আমরা সিঁড়ি তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ লাইন। এখান থেকে যে যে কোশ্চেনগুলো হয়, প্রথম কোশ্চেন যেটা সেটা হচ্ছে বক্তা কে। বক্তা হলো, উত্তরটা বলছি এবারে, যে আলোচ্য অংশটি কবি সুকান্ত ভট্টাচার্য রচিত আত্মকথামূলক রূপকধর্মী কবিতা সিঁড়িতে বক্তা সিঁড়ি। তোমরা বলতে কাদের বোঝানো হয়েছে? তো তোমরা বলতে এখানে সমাজের ধনী শোষক শ্রেণীর কথা বলা হয়েছে। আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে? তো আমাদের বলতে সমাজের নিচুতলার মানুষ অর্থাৎ শোষিত বঞ্চিত অত্যাচারিত মানুষের দলকে বোঝানো হয়েছে, অর্থাৎ এক কথায় সর্বহারা বঞ্চিত মানুষের দলকে বোঝানো হয়েছে। এই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন আছে, প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও বলতে কবি কি বুঝিয়েছেন? এর উত্তরটা এরকমভাবে লিখতে হবে যে মানুষ ওপরে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করে এবং সিঁড়িকে মারিয়ে তবেই উপরে উঠতে হয়। তাই ওপরে ওঠার একমাত্র সহায় হলো এই সিঁড়ি। ঠিক একইভাবে সমাজের উপরতলার ধনী শোষক শ্রেণী তারা সমাজে নিজেদের সুপ্রতিষ্ঠিত করবার জন্য এবং নিজেদের ক্ষমতা প্রতিপত্তি বৃদ্ধির জন্য এবং নিজেদের আত্মতুষ্টির জন্য তারা সমাজের নিচুতলার মানুষদেরকে সিঁড়ি বানিয়ে তাদের কাঁধে ভর করেই তারা কিন্তু সমাজের উপরতলায় তারা ওঠে এবং ক্ষমতার সর্বোচ্চ শিখরে আরোহণ করে। এই সমাজের নিচুতলার মানুষদেরকে সিঁড়ি বানিয়েই তারা কিন্তু সমাজের নিচুতলার মানুষদের উপরই তাদের শোষণ এবং অত্যাচারের প্রক্রিয়া অব্যাহত রাখে। এই হচ্ছে কোশ্চেনের অ্যান্সার।
নেক্সট কোশ্চেন আছে, তারা কিভাবে উঁচুতে উঠে যায়। প্রথমেই যেটা বললাম যে সমাজের নিচুতলার মানুষদের অর্থাৎ শোষিত বঞ্চিত সর্বহারার দলকে তারা প্রতিদিন প্রতি মুহূর্তে তারা লাঞ্ছিত বঞ্চিত শোষিত করে তো তাদের উপর লাঞ্ছনা বঞ্চনা এবং শোষণ কার্য তারা চালিয়ে যায় এবং তাদের পদাঘাতে এই সমাজের নিচুতলার মানুষ অর্থাৎ শোষিত বঞ্চিতের দল তারা অত্যাচারিত হয়, নিপীড়িত হয়, ক্ষতবিক্ষত হয়, রক্তাক্ত হয়, তাদের দেহ মন এবং তাদের নিত্য নতুন শোষণ অত্যাচারে তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ে এবং এই সমাজের নিচুতলার মানুষদেরকে তারা প্রতিদিন প্রতি মুহূর্তে দোলে পিষে মারিয়ে যেতেও কিন্তু এই সমাজের উপরতলার ধনিক শ্রেণী তারা কিন্তু দ্বিধাগ্রস্ত হয় না। এইভাবেই তারা সমাজের নিচুতলার মানুষ অর্থাৎ শোষিত বঞ্চিত মানুষের দলে মানুষের কাঁধে ভর করেই তারা ক্ষমতার সর্বোচ্চ শিখরে আরোহণ করে এবং তার এই সমাজের ধনিক শ্রেণী তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা যে কোনো ঘৃণ্য কাজ করতেও তারা পিছপা হয় না। এইভাবেই তারা উঁচুতে উঠে যায়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা আসে বোর্ড এক্সামে, সেটা একবার বলি। তোমরাও তা জানো, তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত। খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। কোশ্চেন হচ্ছে বক্তা কে বা কারা। আচ্ছা, অ্যান্সারটা বলি। এখানে বক্তা কবি সুকান্ত ভট্টাচার্য রচিত আত্মকথামূলক রূপকধর্মী কবিতা সিঁড়িতে বক্তা হচ্ছে সিঁড়ি অর্থাৎ সমাজের নিপীড়িত শোষিত মানুষের দল অর্থাৎ বঞ্চিত সর্বহারার দলকে বোঝানো হয়েছে। কাদের বুকের ক্ষত কার্পেটে মুড়ে রাখা হয়। সারমর্ম আলোচনা করতে গিয়ে যে কথাগুলো আমি বললাম সেখানেই সেই অ্যান্সার লিখতে, এই কোশ্চেনের অ্যান্সার লিখতে গিয়ে সেই কথাগুলোই বলতে হবে। সেটা হচ্ছে যে মানুষ ওপরে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করে এবং সিঁড়িকে মারিয়ে তবেই ওপরে উঠতে হয়, তাই ওপরে ওঠার একমাত্র সহায় হলো এই সিঁড়ি এবং এই সিঁড়ির বুকের ক্ষতকে সমাজের ধনিক শ্রেণী তারা কার্পেট দিয়ে মুড়ে রাখে। তার কারণ তাদের করা অন্যায়গুলো যাতে সমাজের লোকচক্ষুর সামনে যাতে না আসে এবং তাদের করা অন্যায়গুলোকে মুছে ফেলবার জন্যই, ধামাচাপা দেওয়ার জন্যই তারা সিঁড়ির রক্তাক্ত ক্ষতবিক্ষত শরীরকে তারা কার্পেট দিয়ে মুড়ে রাখতে চায়। এই হচ্ছে অ্যান্সার। কারা এই ক্ষত কার্পেট দিয়ে মুড়ে রাখতে চায়? না সমাজের ধনী শোষক শ্রেণী। তারা এই সিঁড়ির বুকের ক্ষত অর্থাৎ সমাজের নিচুতলার মানুষদের উপর করা অন্যায় অত্যাচারগুলোকে মুছে ফেলবার জন্য তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। তাদের করা অন্যায়গুলো যাতে লোকচক্ষুর সামনে যাতে না আসে তাই তারা তাদের চেষ্টার কোনো কসুর করে না এবং তাই সিঁড়ির ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীরকে তারা কার্পেট দিয়ে মুড়ে রাখতে চায়। নেক্সট কোশ্চেন আছে, তাদের বুকের ক্ষত কিভাবে সৃষ্টি হয়েছে। অ্যান্সারটা হচ্ছে এরকম, তাদের বুকের ক্ষত সৃষ্টি হয় মানুষের পদাঘাতে। মানুষের ক্রমাগত ওঠার সময় পদাঘাতে সিঁড়ির বুকে সৃষ্টি হয় এইসব ক্ষত, যা সিঁড়ির চেহারাকে কদর্য এবং কুৎসিত করে তোলে। এই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে কেন বুকের ক্ষতকে মুড়ে রাখার চেষ্টা করা হয়। সেটা সারমর্ম আলোচনা করতে গিয়ে যেটা আমি বললাম সেটা হচ্ছে যে সিঁড়ির ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীরকে এই সমাজের ওপরতলা ধনিক শ্রেণী তারা সুন্দর কার্পেট দিয়ে মুড়ে রাখতে চায় যাতে তাদের করা অত্যাচারগুলোকে সহজেই ধামাচাপা দেওয়া যায় এবং তাদের এই সমাজের ধনিক শ্রেণী তাদের নিজেদের করা অন্যায়গুলোকে মুছে ফেলার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় এবং এই কারণেই তারা লোকবলের ভয় দেখিয়ে কিংবা অর্থ কৌলিন্যের জেরে তারা সব দিক থেকেই তারা চেষ্টা চালিয়ে যায় যাতে তাদের করা অন্যায়গুলো সমাজে লোকচক্ষুর সামনে যাতে না আসে, তাদের স্বচ্ছতার ইমেজ যাতে সবার সামনে বজায় থাকে এবং ভালো মানুষের মুখোশ যাতে কোনো রকমে খসে না পড়ে।
এই কারণেই তারা সিঁড়ির বুকের ক্ষতকে কার্পেট দিয়ে মুড়ে রাখার চেষ্টা করে। এই হচ্ছে অ্যান্সার। আরেকটাও খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, এই লাইনও আসে আইসিএসসি বোর্ড এক্সামে। কোশ্চেনটা বলছি, সেটা হচ্ছে, আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্বোদ্ধত অত্যাচারী পদধ্বনি। কোশ্চেনগুলো বলি। তোমাদের বলতে কাদের বোঝানো হয়েছে, যেগুলো আমি আগের কোশ্চেন অ্যান্সার আলোচনা করতে গিয়ে আমি এগুলো বললাম, উত্তর আমি আগেই বলেছি। নেক্সট কোশ্চেন আছে গর্বোদ্ধত শব্দের অর্থ কী। গর্বোদ্ধত শব্দের অর্থ হলো গর্বে উদ্ধত, অর্থাৎ অহংকারে মত্ত। অত্যাচারীর পদধ্বনি বলতে কি বোঝানো হয়েছে? অত্যাচারীর পদধ্বনি বলতে অহংকারীর পায়ের আওয়াজকে বোঝানো হয়েছে। সিঁড়ি মারিয়ে যাওয়ার সময় সদর্পে পদচারণা করা হয় এবং দৃঢ় পদক্ষেপে সিঁড়ির দেহে সৃষ্টি হয় ক্ষত। প্রতিটি ক্ষতেই অহংকারীর গর্বোদ্ধত পায়ের চিহ্ন বর্তমান থাকে। সমাজে নিচুতলার মানুষের ওপর অত্যাচার নিপীড়ন চালানোর ফলে তাদের ক্ষতশ্রী চেহারা ফুটে ওঠে, যা ওইসব উঁচুতলার মানুষদেরই অত্যাচারের ফল। নেক্সট কোশ্চেন আছে, এই অত্যাচারের বর্ণনা কবি কিভাবে কবিতায় দিয়েছেন। এই কোশ্চেন অ্যান্সার লিখতে গিয়ে প্রথমেই বলি, সেটা হচ্ছে কবিতাটা কিন্তু ভালোভাবে পড়তে হবে, এবং কবিতাটা ভালোভাবে পড়া থাকলে এই কোশ্চেনের অ্যান্সার দেওয়াটা সম্ভব হবে। এবং কেন বললাম সেটা এবার বলি, উত্তরটা বলি, যে এই অত্যাচারের বর্ণনা কবি অতি নিপুণভাবে রূপকের ছলে তুলে ধরেছেন। কবির ভাষায়, তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক, পদাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিদিন। এটা কিন্তু বইয়ের লাইন। আবার অন্যত্র বলেছেন, তাই চেপে রাখতে চাও আমাদের বুকের ক্ষত, ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে। সমগ্র কবিতায় কবি উঁচুতলার মানুষদের অত্যাচারের কাহিনী অতি সহজ সরল ভাষায় রূপকের ছলে তুলে ধরেছেন। আমি এই জন্যই বললাম যে কবিতার লাইনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু পড়তে। এই ধরনের কোশ্চেন দিলে, কবিতার অ্যান্সার এই ধরনের কোশ্চেন যদি আসে বোর্ড এক্সামে, সেখানে কিন্তু অ্যান্সারের মধ্যে এই লাইনগুলোর উল্লেখ করতে হবে। তাই বলছি যে কবিতার লাইনগুলো কিন্তু ঠিকভাবে পড়া থাকলে লাইনগুলো তুলে অ্যান্সার লেখাটা কিন্তু খুব সহজ হবে। নেক্সট একটা কোশ্চেন বলি, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, এবং যেটা বোর্ড এক্সামে আসে। তবু আমরা জানি। আমরা বলতে কাদের বোঝানো হয়েছে, তারা কি জানে। আমরা বলতে কাদের বোঝানো হয়েছে, যেটা আমি আগের কোশ্চেন আলোচনা করতে গিয়ে বললাম। নেক্সট কোশ্চেন আছে, তারা কি জানে। তারা অর্থাৎ সিঁড়ি, মানে সমাজে নিপীড়িত শোষিত মানুষের দল। তারা আশাবাদী এবং তারা আশা করেন যে মানুষের অবস্থা সব দিন সমান যায় না, সময়ের চাকায় সুখ দুঃখ আবর্তিত হয়। তো আজ যারা সমাজে ধনী শোষক শ্রেণী, যারা প্রতিদিন প্রতি মুহূর্তে সমাজে নিচুতলার মানুষদের ওপর তাদের শোষণ এবং অত্যাচারের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, প্রতিদিন পদাঘাতে সমাজের নিচুতলার মানুষদেরকে ক্ষতবিক্ষত করে, তাদের রক্তাক্ত করে, একদিন কিন্তু সময়ের চাকায় সেই সমাজের উপরতলার ধনী শোষক শ্রেণীর পদস্খলন হবে এবং তারা সমাজের নিচুতলায় এসে পড়বে, এবং সেদিনই পৃথিবীর মানুষের কাছে তাদের শোষণ অত্যাচারের কাহিনী উদ্ঘাটিত হবে, এবং সেদিন পৃথিবীর মানুষ আসল সত্যটা জানতে পারবে এবং বুঝতে পারবে। তারা কি জানে, তার উত্তর হচ্ছে এইভাবে লিখতে হবে। নেক্সট কোশ্চেন আছে, কিভাবে তারা অত্যাচারীকে সাবধান করে দিয়েছে। কিভাবে তারা অত্যাচারীকে সাবধান করে দিয়েছে। তো তারা অত্যাচারীকে শাসক হুমায়ুনের কথা স্মরণ করে দিয়ে বলেছে যে শাসক হুমায়ুনও কিন্তু এই সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে মারা যান। তাই আজ যারা গর্বোদ্ধত হয়ে সমাজে নিচুতলার মানুষ অর্থাৎ
শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষদের ওপর তাদের শোষণ অত্যাচারের ধারা অব্যাহত রেখেছে, তাদের উপর শোষণ কার্য চালিয়ে যাচ্ছে, তাদেরও কিন্তু এই সম্রাট হুমায়ুনের মতনই একদিন পদস্খলন হবে এবং তারা উপর থেকে গড়িয়ে মাটিতে সিঁড়ি থেকে গড়িয়ে মাটিতে এসে পড়বে এবং সেদিন তারা সমাজে নিচুতলার মানুষদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা সেগুলো তারা উপলব্ধি করতে পারবে। তো এইভাবে তারা অত্যাচারীকে সাবধান করে দিয়েছে। নেক্সট কোশ্চেন আছে, কবিতায় কাদের কি ধরনের অত্যাচারের বর্ণনা দেওয়া হয়েছে? তো এই অ্যান্সারটা এইভাবে লিখতে হবে। আবারও বলি, সারমর্ম আলোচনা করতে গিয়ে আমি যে কথাগুলো বললাম সেগুলোই আমি এখানে বলি, যে কবিতায় কাদের কি ধরনের অত্যাচারের কথা বলা হয়েছে। যে সিঁড়ি অর্থাৎ সমাজের নিচুতলার মানুষ, অর্থাৎ শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের দল, তাদের উপর সমাজের উপরতলার ধনী শোষক শ্রেণী তারা ক্রমাগত তাদের অত্যাচার এবং শোষণের প্রক্রিয়া তারা চালিয়ে যায় এবং তাদের বলাঘাতে সমাজের নিচুতলার মানুষ অর্থাৎ শোষিত বঞ্চিতের দল তারা প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হয়, রক্তাক্ত হয় তাদের দেহ মন, এবং সমাজের এই সমস্ত শোষিত বঞ্চিত মানুষের দলকে সমাজের উপরতলার মানুষ অর্থাৎ ধনী শোষক শ্রেণী তারা কিন্তু দোলে পিষে মারিয়ে যেতে তারা দ্বিধাবোধ করে না। তাদের নিত্য নতুন শোষণ অত্যাচারে সমাজের শোষিত বঞ্চিতের দল তারা যন্ত্রণায় বিদীর্ণ হয়। এইভাবেই তারা সমাজের শোষিত বঞ্চিতের ওপর সমাজের উঁচুতলার মানুষরা তারা তাদের শোষণ কার্য বা তাদের অত্যাচার এইভাবে তারা চালিয়ে যায়। এইভাবেই অ্যান্সারটা সাজাতে হবে। নেক্সট একটা কোশ্চেন বলি, সেটা হচ্ছে, তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক, পদাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিদিন। কার লেখা কোন কবিতার অংশ? যেটা আমি আগের কোশ্চেনগুলো আলোচনা করতে গিয়ে বললাম। পদাঘাত শব্দের অর্থ কি? পদাঘাত শব্দের অর্থ হলো পা দিয়ে আঘাত করা অর্থাৎ লাথি মারা। কাদের পদাঘাতে কি ক্ষতবিক্ষত হয়? এগুলো সব আমি আলোচনা করলাম আগের কোশ্চেনগুলো নিয়ে যখন আমি অ্যান্সারগুলো যখন বলছিলাম। নেক্সট কোশ্চেন আছে, কেন তারা পদাঘাতের দ্বারা ক্ষতবিক্ষত করে তোলে? এগুলো সব আমি আগে অ্যান্সারগুলো আলোচনা করতে গিয়ে বলেছি। আরেকটা লাইন বলি, সেটা হচ্ছে, একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন। কোশ্চেন যেগুলো হয় সেগুলো বলি। পদস্খলন শব্দের অর্থ কি? পদস্খলন শব্দের অর্থ হলো পা পিছলে যাওয়া। নেক্সট কোশ্চেন আছে, কাদের পদস্খলন হতে পারে? তারপরে আছে, কেন তাদের পদস্খলন হতে পারে? তারপরে কোশ্চেন আছে, কার মতো কিভাবে পদস্খলন হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। তো এইগুলো আমি আগের কোশ্চেনগুলো যখন আমি অ্যান্সারগুলো যখন আমি আলোচনা করেছি এবং সেগুলো আমি বারবার ধরে আমি বললাম। তো সবার প্রথমেই যে কথাটা আমি প্রত্যেক ভিডিওতেই বলে আসছি এবং এখানেও আমি বলবো, যে সারমর্ম ভালো করে পড়ো। সারমর্ম পড়া থাকলে এবং সারমর্মকে সামনে রেখে যে কোনো কোশ্চেনই দিক না কেন, কবিতার যে কোনো লাইন তুলে কোশ্চেন দিক না কেন, কিন্তু সেই অ্যান্সারের উত্তর লেখা খুব সহজ, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো যাই হোক, আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম এবং পরবর্তী ভিডিওতে আমি ছোট গল্প কিংবা কবিতার কোনো একটি নির্দিষ্ট টপিক নিয়ে আমি আবার ভিডিওতে আসবো। তাহলে আজ এই পর্যন্তই।